আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের স্কুলে পয়লা বৈশাখে যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে আমার মেয়ে যে পার্টিসিপেট করেছিল, কিভাবে তাকে রেডি করিয়েছিলাম, কি কি হয়েছিল সেসব কিছুই। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালোই লাগবে, সাথেই থাকুন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করছি। সেটা ছিল একদম ভোর 6টার দিকের কথা, হয়তো বা তারও কিছু আগে হতে পারে, কারণ সেদিন আমাদের 7টা সাড়ে 7টার ভিতরে বাসা থেকে বের হতে হবে। আর এই ফুলগুলো আমি এনেছি আমাদের নিচে বাগানে যে বেলি গাছ আছে, সেই বেলি গাছ থেকে সকাল সকাল ফুলটা তুলে এনেছি। আর এই ফুলটা আমি চাইলে আগের দিনও তুলে রাখতে পারতাম, এনে ফ্রিজে রাখলে হয়তো বা একটু কালচে হয়ে যেত বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। আর আমাদের যেহেতু গাছ মাত্র একটা, তো আমি যদি রাত্রেবেলা ফুল তুলে আনি, এমনও হতে পারে যে ফুলগুলো যদি কোনো কারণে কালার নষ্ট হয়ে যায় বা নেতিয়ে পড়ে, তাহলে সকালবেলা আবার এতগুলো ফুল আমি গাছ থেকে পাবো না। এজন্যই আমি গত 2-3 দিন কিন্তু গাছ থেকে কোনো ফুলও তুলিনি। সকালবেলা ওগুলো এনে জোহার জন্য হাতের একটা ব্রেসলেটের মতো তৈরি করেছি, আর মাথার জন্য কিছু ঝালর, যেটা 2 সাইড থেকে দেব। তো ওই মালাটা তৈরি করার পরই আমি জোহাকে রেডি করতে বসেছি। যতক্ষণে আমি মালা তৈরি করেছি ততক্ষণে আমার বোন জোহাকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করে ফেলেছে। আর জোহাও ওই দিন খুব তাড়াতাড়ি উঠে গেছে আলহামদুলিল্লাহ, কারণ আমিও টেনশনে ছিলাম এত সকালে উঠবে কিনা। তারপর ওকে আমি আস্তে আস্তে রেডি করাতে শুরু করলাম। আসলে তাড়াহুড়ার কোনো কাজ সেরকম মন মতো হয় না, এদিক ওদিক লেগে যাচ্ছিল। আর আমার মেয়ে তো খুব ছটফটে, একদম এক জায়গায় বসে থাকতে পারে না, এদিকে নড়ছে ওদিকে নড়ছে। তো আমারও খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হয়েছে। এই জন্য রাত্রেবেলা মেকআপটা যতটুকু আস্তে ধীরে করতে পেরেছিলাম, সকালবেলা সেটা পারিনি, যে কারণে আই লুকটা খুব বেশি একটা ভালো হয়নি। আমি খুব তাড়াতাড়ি ভিতরে হাত দিয়েই করে ফেলেছি, কারণ ব্রাশ দিয়ে সেট করতে গেলে অনেকটা সময় লেগে যেত। তো এই কারণে আর সেই সময়টা এনে এদিকে তখন প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। ওর চুলটা সেট করতে আমার সব থেকে বেশি সময় লেগেছে। আর আমার মেয়ের চুলটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের বা সিল্কি বলা যায়, তো এই জন্য ওর চুলে যে কোনো কিছু করতে গেলে বারবার খুলে আসে, ওইভাবে ঠিক মতো হয় না। যেহেতু আমি চুলে কোনো স্প্রে ইউজ করিনি, তাই ওর চুলটা সেট করতে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওটা করার পর আমি মেকআপটা খুবই শর্ট টাইমের ভিতরে, একদম অল্প সময়ে, যতটুকু না করলেই না, তার ভিতরে ওকে করে নিয়েছি। তার সাথে জুয়েলারিগুলোও সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়ে মাথায় যে টায়রা এবং যে নথটা পরে আছে, নথটা তো আমি জাস্ট সেট করেছি, ওকে এখনও গালে নাকে দিয়ে দেয়নি, ওটা একদম লাস্টে দিব, কারণ ওটা বেশিক্ষণ থাকলে নাকে ব্যথা করবে। তো যেটা বলছিলাম আর কি, এই মাথার টায়ার এবং নথ, এই দুইটা জিনিস আমার বিয়ের সময় আমি পরেছিলাম। নথটা পরা হয়নি, ওই যে বলেছিলাম নাকে ব্যথা ছিল, তাই এর পরা হয়নি, তবে টায়রাটা পরেছিলাম। আর এছাড়া অন্যান্য যে জুয়েলারিগুলো পরেছে সেগুলোও আমার অন্য কোনো সময় বিভিন্ন সময় আর কি কেনা হয়েছিল। তার সাথে ওর যে চুড়িগুলো, এগুলোর চাচুর বিয়ের সময় কিনেছিলাম। চুড়িগুলো তখনও বড় ছিল, এখনও বড়। আমি ওর সাইজটা বুঝতে পারিনি, চুড়ির সাইজ নিয়ে যাওয়া সত্ত্বেও আমি ভাবলাম যে একটু বড় নেই, কিন্তু সেই একটু বড় এত বড় হয়ে গেছে যে ওর চুড়িগুলো যখনই পরাই তখন সামনে একটা একটা করে খুলে পড়ে যায়। তো এটাই আর কি একটা ভুল ছিল আমার, যে বাচ্চা মানুষের চুড়ি কখনোই ফিটিং ছাড়া আনতে হয় না। তো শাড়িটা পরাতে অবশ্য খুব বেশি একটা সময় লাগে না, ওটা শুধুমাত্র একটু নিচে দিয়ে তুলে দিয়ে উপরে আঁচলটা সেট করে দিলেই হয়ে যায়, এটাতে খুব কম সময় লাগে। তো জোহাকে এই ফাঁকে আমি যখন আর কি ওকে মেকআপ করছিলাম, তখনই ওকে আমার বোন খাইয়ে দিয়েছে। সরি, মেকআপ করার সময় না, চুল বাঁধার সময়, কারণ মেকআপ করার সময় তো মুখ নাড়াচাড়া করা যায় না। তো এই জন্য সুবিধা হয়েছে যে আমি রেডি করার পরেই আমরা বের হয়ে যেতে পেরেছি, ওকে আর আমার আলাদা করে খাওয়ানোর জন্য সময়টা ওয়েস্ট হয়নি। তো এই আর কি যুদ্ধ চলছে তাকে রেডি করার জন্য। শাড়িটা সবার শেষে পরাচ্ছি এই জন্য যাতে অস্থির না হয়ে যায়। পয়লা বৈশাখে গরম পড়বে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা বছর পয়লা বৈশাখে অসম্ভব রকমের গরম পড়ে। আর ওইটার ভয়ে আমি ছিলাম যে এত ভারী একটা শাড়ি পরে জোহা কতক্ষণ থাকবে, সেটাই সব দেখার বিষয়। তবে সুবিধা ছিল এটাই যে ওদের স্কুলে তো এসি করা থাকে প্রত্যেকটা ক্লাসরুমে। আর ওদেরকে যখন আমরা স্কুলে নিয়ে গিয়েছিলাম, ম্যামকে আমি আগের দিনে জিজ্ঞেস করেছি যে ওরা কি আমাদের কাছে ওয়েট করবে কি না ওদের পারফরমেন্সের জন্য, নাকি আমরা ক্লাসে বসিয়ে দিব। তখন ম্যামরা বললেন যে না, আমরা আমাদের কাছে রাখবো, রুমে এসি ছেড়ে দিব, যাতে করে বাচ্চাদের কস্টিউম পরে থাকতে কোনো সমস্যা না হয়। এতে আমিও খুব খুশি হলাম যে ভারী ড্রেস হলেও সমস্যা নেই, জোহা যদি গরম না লাগে তাহলেও বিরক্ত করবে না।
তো এই তো ওর চুলের যে মালাটা দুই সাইড থেকে আমি মানে লাগিয়ে দেওয়ার জন্য সেট করছি। খুব বেশি বড় করতে পারিনি, কারণ একটা গাছে তো ওখানে যতটুকুই ফুল হয়েছে অল্প অল্প করে করেছি আর কি। দুই পাশের দুইটা মালা, দুইটা রাউন্ড করেছি। যদি বেশি ফুল থাকতো তাহলে 3টা করে লাইন দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, মাথাটা ভরাট লাগতো। তো যাই হোক, নিজেদের গাছের ফুল ইউজ করে ওকে যে সাজিয়ে দিতে পেরেছি এটাই অনেক। এই প্রথম আমি কোনো মালা গাঁথলাম, এর আগে কিন্তু নিজের জন্য কখনোই আমার মালা গাঁথা হয়নি, বা কোথাও যেতে হলে যে নিজে এরকমভাবে রেডি হওয়ার জন্য কিছু তৈরি করব সেটা কখনোই ইচ্ছা হয়নি। তো এটা কেন যেন আমার মনে হলো, আমাদের যখন বেলি গাছটা এবার শীতের পর পর নতুন করে ফুল দিতে শুরু করলো, তো তখনই আমার মাথায় এসেছিল যে জোহাকে যখন পয়লা বৈশাখে রেডি করাবো, সবাই তো এই বেলি ফুলের জন্য পাগল থাকে, সব সময় সব জায়গায় পাওয়া যায় না, খুব রেয়ার থাকে, এবং পেলেও খুব চড়া দামে এগুলো বিক্রি হয় বিশেষ অকেশনগুলোতে। সেই দিকে যেহেতু আমাদের নিজেদের গাছ আছে, তাই আমি এরকম একটা ট্রেডিশনাল ফুল ইউজ করে ওকে সাজাতে চেয়েছিলাম। মাথার খোপাটাও খুব সিম্পলভাবে করেছি, আমি একটা আর্টিফিশিয়াল বান ইউজ করে চুলটাকে সেট করেছি। আর পেছন সাইডে তো খুব বেশি একটা এমনিতেও দেখা যাবে না, যেহেতু মাথার মধ্যে ওড়না থাকবে। তো জোহার চুড়ির সামনে আমি আবার দুইটা হাতেও ছোট ছোট মালার মতো গেঁথে ওকে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে চুড়িটা বড়, যে কারণে চুড়িটা বারবার ওই মালাটাকে ভেদ করে সামনে চলে আসছিল, যে কারণে ওই মালাটা খুব বেশিক্ষণ ভালো থাকেনি। যেহেতু ফুল খুবই সফট, চুড়ির আঘাতে বারবার করে ওটা মানে একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের পরেই দেখলাম যে ফুলগুলো নেতিয়ে একদম ছোট ছোট হয়ে গেছে। আমি যেভাবে আর কি চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। এটা যদি গাঁদা বা অন্য কোনো শক্ত জাতীয় ফুল হতো তাহলে যেমন চুড়িটাকে প্রোটেক্ট করে রাখতো, সামনে আসতে দিত না। আর বেলি ফুলটা তো খুবই নরম, একদমই তুলতুলে টাইপের থাকে, তাই এইটাকে খুব সহজেই ভেদ করে চুড়িগুলো সামনে চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওর সমস্ত সাজ আমি তৈরি করে মানে শেষ করে দিয়েছি। আর হাতেও একটা বাজু পরিয়ে দিয়েছিলাম, এটাও আমার বিয়ের সময় কিনেছিলাম। তো এটা পরালে জোয়াকে খুব সুন্দর লাগে। আমি আমার জন্য আজকে অ্যাকচুয়ালি ব্রেসলেটের মতো পরার জন্য কিনেছিলাম, পরে আর পরা হয়নি, এজন্য আমার মেয়ের জন্য এখন ব্যবহার করি। তো ওকে এখন আম্মুর সেই বিয়ের ওড়নাটা মাথায় সেট করে দিচ্ছি। এটা পরানোর পরে ও সম্পূর্ণ লুকটা এক নিমেষে যেন বদলে যায়। একেবারে লাল টুকটুকে বউ, সেটা ছোট আর বড় বোঝার উপায় থাকে না, খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। তো যারা দেখছেন তারা সবাই একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই তো ওর রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও কিন্তু এই ফাঁকে রেডি হয়ে পড়েছিলাম খুবই তাড়াহুড়ার মধ্যে, কিছু করিনি, জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করেছি আর কিছুই করিনি। তারপর বের হয়ে যাচ্ছিলাম, তো এই ফাঁকে আমার বোন বলল যে তোমরা বের হয়ে যাওয়ার আগে আমি জোহার কয়েকটা ছবি তুলে রাখি, কারণ ও ভালো করেই জানে যে আমি যখন তাড়াহুড়াতে থাকবো তখন জোহার ছবি তুলতে আমি ভুলে যাব, বা ওরকম কোনো ক্লিপ আমার কাছে থাকবেই না। এই জন্য অল্প কিছু ছবি তুলে তারপর এদিকে আমাদের রিক্সাও চলে এসেছে আমাদের নেওয়ার জন্য, যিনি আমাদের প্রতিদিন স্কুলে নিয়ে যান। তো এই কারণে আমি আবার ওকে বললাম যে থাক, আমি যদি পারি স্কুলে কয়েকটা ছবি তুলবো, আপাতত আমরা এখন রওনা হই, না হলে দেরি হয়ে গেলে তখন আবার ওদের যদি, যেহেতু ছোট বাচ্চা এবং ওদেরটাই প্রথম দিকে হওয়ার চান্সেস সব থেকে বেশি, তাহলে তো যদি হয়ে যায় এই সব কিছুই বৃথা যাবে। এই জন্য আর কি আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আর আমার ছোট ভাগ্নেও আগের দিন আমাদের বাসায় ছিল, ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো আমরা 3জন মিলে রওনা হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার পর ওদের পারফরমেন্স হয়েও গেছে, কিন্তু আমি সেটা ভিডিও কেন করিনি সেটা একটু বলি। আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, যেভাবে ওদেরকে রিহার্সাল করানো হয়েছিল সেভাবে আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি সেটা কিছুক্ষণ পরে বলবো। তো স্কুলে যাওয়ার পরে প্রথমে ওকে ওদের ক্লাসরুমে নিয়ে গেলাম, দেখলাম যে ওখানে যেমন খুশি এবং মডেলিং তারপর নাচের যত বাচ্চারা ছিল সবাইকে একটা রুমের ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ওর 2 ক্লাসমেট মানে ওর 2 ফ্রেন্ড ওরাও চলে আসছে। ওরা একজন সেজেছিল বই এবং আরেকজন সেজেছিল গাছ। তো ওদের থিমের যে জিনিসপত্র সেগুলো ওদের মারা সাথে করে নিয়ে আসছে। তো এইদিকে ওর ফ্রেন্ডের মা, মানে আমারও ফ্রেন্ড বা ছোটো বোন বলতে পারেন, তো ওকে বললাম যে জোহার কিছু ছবি তুমি একটু তুলে দাও, তো আমার তো অত ভালো ছবি তোলা হয় না। তো এই কারণে ওর মোবাইল থেকে ও সব বাচ্চাদের একসাথে, মানে ওরা 3 ফ্রেন্ড আর কি, 3জনকে একসাথে বসে সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। আর আমি বাসা থেকে তাড়াহুড়াতে আইলাইনার দিতে ভুলে গেছিলাম, তো ওইখানে যাওয়ার পরে ওকে বলেছিলাম যে আমি আগে থেকে জানিয়ে দিয়েছি যে ও সাথে করে নিয়ে আসে। তো এই জন্য ওই এসেই জোহাকে লাইনারটা দিয়ে দিচ্ছে,
হচ্ছে আমার তাড়াহুড়ার সময় দেখা যায় হাত কাঁপে, যেহেতু সবসময় ওরকমভাবে নিজেও মেকআপ করি এবং কাউকে করেও দেই না, তাই অনেক দিনের প্র্যাকটিস না থাকার কারণে আমি খুব তাড়াহুড়া করে লাইনারটা দিতে পারি না, তাহলে দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যায় বা দুইটা একরকমভাবে হয় না। তো এই জন্য আর কি ওকেই বললাম, ও অবশ্য মেকআপের জন্য কোর্স করেছে, খুব সুন্দর সাজায়। তো এই কারণেই ওকে দিয়ে আমি জুহাকে লাস্ট যে টাচ আপটা সেটা কমপ্লিট করেছিলাম। আর এইদিকে দেখলাম যে স্যার এবং ম্যাডামদের ফটো সেশন, তার সাথে হচ্ছে প্রথম দিকের কিছু তাদের স্পিচ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর প্রথম একটা দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হলো এবং এই নৃত্যের সাথে যে গানটা ছিল দেশাত্মবোধক একটা গান, আমি ওই দিন প্রথমে শুনেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগলো। গানটার সাথে নাচের পারফরমেন্সটা অসাধারণ ছিল। যদি আপনাদের মিউজিকটা শোনাতে পারতাম তাহলে আপনারা নাচটা দেখে অনেক বেশি উপভোগ করতে পারতেন। যদিও বা এখন আর কিছু করার নেই, কপিরাইটের জন্য তো দেওয়া যাবে না। তো যেটা বলছিলাম যে ওদের কেন আমি ভিডিও করিনি, এই যে এতটুকু ক্লিপ এটাই কিন্তু আমি নিতে পেরেছি, এছাড়া আর কিছু নিতে পারিনি, কারণ সামনে এত বেশি মানুষ ছিল, আমি ভিডিও করতেও পারছিলাম না। ওরা কোন দিক দিয়ে উঠলো, কোন দিক দিয়ে নেমে গেল, পারফরমেন্স কোনো কিছুই আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। এবং তাছাড়া অনেক বেশি তাড়াহুড়া থাকার কারণে যেটা হয়েছে যে ম্যামরা ওদেরকে আলাদাভাবে পারফর্ম করার জন্য সময় এরকমভাবে দেননি, ওরা শুধুমাত্র একসাথে স্টেজে উঠে নেমে গেছে। তো এটাই আমার একটু মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে রিহার্সাল দিয়ে ওরা যদি যে যার মতো করে কে কতটুকু পারছে তার সাজটাকে ফুটিয়ে তুলতে সেটা করার মতো সুযোগই না পায়, তাহলে এই 2-3 দিন এতটা পরিশ্রম করে কী বা লাভ হলো। তো এই জন্য আর কি আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম যে কেন আমার মেয়ের এরকম একটা প্রোগ্রামে প্রথম অ্যাটেন্ড করলো কিন্তু সেটা মন মতো করতে পারলো না। তো এই জন্য ম্যামদের আর পরবর্তীতে কিছু জিজ্ঞেস করিনি, যেটা হওয়া সেটা তো হয়ে গেছে, পরবর্তীতে বললেও কোনো লাভ নেই। আর তাছাড়া আমিও আসলে এটা নিজেরও বুঝতে হবে, ওই দিন অনেক বেশি প্রোগ্রাম ছিল, তাদের 2টা ক্যাম্পাসে সব বাচ্চাদের প্রোগ্রাম ছিল, সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 156টা হচ্ছে ওখানে পর্ব ছিল, যেখানে সবাই মিলে আর কি বিভিন্ন সময়ে তারা ধাপে ধাপে এই অনুষ্ঠানটা করেছিল। তো এই কারণে আমি কিছুক্ষণ আর অল্প বসে তারপর দেখলাম যে না, আমার হচ্ছে এখানে আর ভালো লাগছে না, এই জন্য যে মেয়ের পারফরমেন্স দেখতে পারিনি, অন্যদের পারফরমেন্স দেখতেও তখন আর ইচ্ছা করছিল না। এই কারণে আমি পরবর্তীতে জুহাকে ক্লাস থেকে নিয়ে ডিরেক্ট আপুর বাসার জন্য চলে যাই। ম্যামকে অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম যে ওদের কাজ শেষ কিনা, কিন্তু আরও বেশি মন খারাপ হয়েছে এই জন্য যে ম্যাম তখন আমার কাছে দিয়েছিল, কিন্তু আমাকে তখনও জানানো হয়নি যে ওদের ফটো সেশন হয়নি বা বাকি আছে, ওদেরকে পরে নেন, আমরা যে ক্লাসে বা আলাদাভাবে তাদের প্রত্যেকটা সাজের জন্য ছবি তুলব। তো এটা না বলার কারণে আমি কিন্তু ওকে নিয়ে আর সামনে স্টেজের ওখানে বসিনি, ডিরেক্ট আপুর বাসায় চলে আসছিলাম, কারণ ওই দিন অনেক বেশি গরম ছিল, এত বেশি ভারী কাপড় পরে জোহাকে নিয়ে ওখানে স্টেজের সামনে বসে থাকার মতো অবস্থা ছিল না। আমি ওর এক্সট্রা কোনো ড্রেসও সাথে নেইনি। তো এই জন্য ভাবলাম আপুর বাসাও সবসময় 2-একটা ড্রেস থাকে, তাই ওখানে গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে তারপর বিকালের দিকে বাসায় যাব, যাতে করে জোহার মনটা খারাপ না হয়। এখানের প্রোগ্রামে আমি খুব বেশিক্ষণ আর বসতে চাচ্ছিলাম না। তো আপুকে ফোন দিয়ে বললাম যে আমরা আসছি, এই ঘটনা হয়েছে। তখন আপু বললো আচ্ছা সমস্যা নেই, তোমরা বাসায় চলে আসো, আমরা বিকালে মেলাতে ঘুরতে যাব, বাসার কাছাকাছি মেলা ছিল। তো এরপর আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আমার ননাসের বাসার নিচে। এসে দেখলাম যে গেট খোলাই ছিল, তাই আপুকে আর ফোন দিতে হয়নি। জোহা কিছুক্ষণ সামনে হাঁটাহাঁটি করলো, ও চাইছিল দোলনার ওখানে উঠতে, কিন্তু আমি তো ওকে না করলাম এই জন্য যে এত ভারী শাড়ি পরে গরমের মধ্যে, তখন প্রচণ্ড রোদ, ওই অবস্থায় যদি দোলনায় বসে ওখানে তো আরও বেশি খোলামেলা রোদ পড়ছে, তো একদম অস্থির হয়ে যাবে। এই জন্য ওকে বুঝিয়ে শুনিয়ে পরে ওর ফুপির বাসায় নিয়ে যাওয়ার জন্য রাজি করলাম। বলেছি যে বিকালবেলা ফুপি তোমাকে মেলাতে নিয়ে যাবে, ওখানে তুমি বিভিন্ন জিনিসে চড়তে পারবে। তো এই বলে টলে বুঝিয়ে তারপর আমার মেয়েকে নিয়ে রওনা হলাম আপুর বাসার জন্য। গিয়ে তারপর ওখানে সারাদিন ছিলাম। তারপর বিকালবেলা আপু আর কি আমাদেরকে নিয়ে বের হলো। আমাদের কিছু ইনভিটেশন ছিল, সেগুলো হলো পয়লা বৈশাখে যে হালখাতা থাকে, বিশেষ করে স্বর্ণের দোকানের থেকে তো সবসময় আমরা দেখা যায় যে পরিচিত যারাই থাকে সবাই কিন্তু আমরা দাওয়াত পেয়ে থাকি। তো এই কারণে আপু বললো যে আপু একাই যাবে, বললো তোমরাও আমার সাথে চলো। এই জন্য আর কি
পরে আমি, আমার ছোট ভাগ্নে, আপু আর হচ্ছে আমার মেয়ে, আমরা এই 4 জন মিলে বিকালবেলা একটু বেরিয়েছিলাম। তারপর বিভিন্ন জায়গা থেকে যে গিফটগুলো পেয়েছে সেগুলো আমার মেয়ে বাসায় এসেই খুলে খুলে দেখাচ্ছিল। তো আমরা যেহেতু আপুর সাথে গিয়েছি তাই আপুর সাথে আমরাও গিফট পেয়েছিলাম। এখানে খুব সুন্দর একটা সিরামিকের বোল ছিল, বেশ হ্যাভি। তো এবং প্রত্যেকটা গিফটের মধ্যে হচ্ছে নাম লেখা থাকে, যে জুয়েলার্সের নাম সেটা। আরেকটা মগও পেয়েছিলাম, সেটা আনিনি, সেটা আপুকে বলেছি যে আপুর বাসায় রাখতে, যখন জোহা আপুর বাসায় যাবে তখন ওই মানে মগ ব্যবহার করবে, এই জন্য আর মগটা নিয়ে আসিনি, শুধু বাটিটা নিয়ে এসেছি। তাছাড়া আবার আমাদের খাবার দাবারও দেওয়া হয়েছিল। তো ওখান থেকে আবার আব্বুর জন্য আপু হচ্ছে মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, চমচম, তার সাথে ছিল হচ্ছে নিমকি। আর এদিকে বাসায় আসার পরে দেখলাম যে প্রত্যেকবারের মতো ফুপ্পিও আমাদের জন্য হচ্ছে সন্দেশ আর হচ্ছে নিমকি নিয়ে আসছে। আর এটা প্রত্যেকবারই ফুপ্পি আনে। তো সব কিছু একসাথে বের করে তারপর আব্বুকে খেতে দিব। এদিকে আবার হচ্ছে আপুও আব্বুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল, সবজি, রোস্ট, পোলাও, এগুলো আবার আমাদের সাথে দিয়ে দিল যাতে আব্বুকে এসে খাওয়াই, কারণ আব্বু তো আর যেতে পারে না কোথাও। আমরা যেহেতু খেয়েছি তাই আব্বুর জন্য পাঠিয়ে দিয়েছিল। এই ছিল আমাদের আজকের সারা দিনের আয়োজন, মানে যেটা ছিল পহেলা বৈশাখের। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।